তো আমাদের এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের প্রথম যে টপিক, সেই টপিকের নাম হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। এই গ্রিন কেমিস্ট্রির অনেকগুলা নাম আছে। অনেকে বলে এটাকে বিনাইন কেমিস্ট্রি, অনেকে এটাকে বলে সাস্টেইনেবল কেমিস্ট্রি। তো এই গ্রিন কেমিস্ট্রির জনক হচ্ছে বিজ্ঞানী পাউল পি অ্যানাস্টাস এবং হচ্ছে বিজ্ঞানী সি ওয়ার্নার। তো গ্রিন কেমিস্ট্রির প্রিন্সিপাল বা মূলনীতি আছে 12টা। তো 12টা মূলনীতি থেকে অনেক জায়গায় প্রশ্ন আসে। 12টা মূলনীতি মনে রাখতে হবে। এটা এমনিতেই পড়তে পড়তে মনে রাখা যায়, প্লাস অপশন দেখে পরীক্ষার হলে অ্যান্সার করা যায়। তারপর আমি একটু চেষ্টা করি তোমাদেরকে সহজে মনে রাখায়, মানে মনে যাতে থাকে। এভাবে মনে রাখবা N5 বথ স্কয়ার, N5 বথ স্কয়ার পি স্কয়ার এস। দেখো এখানে 12টা আশা করি চলে আসবে। দন্তন্য এনতে হচ্ছে, আমরা এখানে দন্তন্য বোঝাচ্ছি আর কি। দন্তন্য দিয়ে হচ্ছে 5টা। দেখো আমার সাথে সাথে একটু লিখো, আমার সাথে সাথে একটু লিখো, ঠিক আছে? সুমাইয়া, আফরিন, তামান্না। তো ফ্রি ক্লাসের মাধ্যমে ফুল ক্লাসটা পড়াইতে পারবো কিনা এটা বলাটা মুশকিল, তবে যে চ্যাপ্টারটা শুরু করব এটা অন্তত শেষ করে দিব। তুমি যদি একটু ব্যাকে গিয়ে স্ক্রল করে দেখো, আমি যেমন মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা শেষ করে দিছি। আজকে এই চ্যাপ্টারটা শুরু করলাম, এই চ্যাপ্টারটা শেষ করে দিব। দেখো তো দন্তন্যতে এখানে দন্তন্য দিয়ে কি কি আছে? একটা হচ্ছে নিরাপদ কেমিক্যাল। নিরাপদ, নিরাপদ শব্দটা মনে রাখো। নিরাপদ কি কি আছে? নিরাপদ কেমিক্যাল, নিরাপদ দ্রাবক, এই দুইটা। আচ্ছা, এরপরে দুইটা গেছে। এরপরে ন্যূনতম, ন্যূনতম ঝুঁকি আর ন্যূনতম উপজাত। তাহলে ন্যূনতম থেকে তোমার মনে রাখতে হবে ঝুঁকি, আর হচ্ছে ন্যূনতম উপজাত, বাই প্রোডাক্ট। উপজাতকে ইংরেজিতে কি বলে? বাই প্রোডাক্ট। ন্যূনতম ঝুঁকি, ন্যূনতম উপজাত। আরেকটা দন্তন্যতে হচ্ছে নবায়নযোগ্য, নবায়নযোগ্য জ্বালানি। বুঝতেই পারতেছো? তাহলে এই হচ্ছে আমাদের 5টা। এরপরে আমাদের বথ স্কয়ার, ব দিয়ে 2টা, দ দিয়ে হচ্ছে 2টা। তো ব দিয়ে হচ্ছে আমাদের বজ্র পদার্থ রোধ, আর হচ্ছে বিক্রিয়ার শক্তি দক্ষতা। বজ্র পদার্থ রোধ, বজ্র পদার্থ রোধ আর বিক্রিয়ার শক্তি দক্ষতা। তাহলে এই ব দিয়ে হচ্ছে 2টা, বিক্রিয়ার শক্তি দক্ষতা। দ দিয়ে হচ্ছে 2টা, একটা হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ। দ দিয়ে হচ্ছে কয়টা? 2টা। একটা হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে দুর্ঘটনা। একটা হচ্ছে দূষণ আর একটা দুর্ঘটনা প্রতিরোধ। এই হচ্ছে দ দিয়ে 2টা। এখন হচ্ছে পি স্কয়ার এস। পি স্কয়ার এস তে হচ্ছে আমাদের প দিয়ে হচ্ছে 2টা। একটা হচ্ছে প্রভাবক ইউজ করব আমরা, আর একটা হচ্ছে প্রাকৃতিক রূপান্তর। একটা হচ্ছে প্রভাবক আর একটা হচ্ছে প্রাকৃতিক রূপান্তর। আর এস দিয়ে যেটা, সেটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। সর্বোত্তম অ্যাটম ইকোনমি। তো এই জিনিসটা কি একটু বুঝতে হবে। বুয়েট বা ইঞ্জিনিয়ারিং এ এখান থেকে প্রশ্নও আসে, ভার্সিটি মেডিকেলে প্রশ্ন আসবে না, জাস্ট সর্বোত্তম অ্যাটম ইকোনমির কনসেপ্টটা লাগবে। সেটা কি দেখো, এই যে দেখো আমরা একটা বলছিলাম না যে ন্যূনতম উপজাত হবে, বাই প্রোডাক্ট হবে। আমরা যখন একটা রাসায়নিক বিক্রিয়া করব, ওই রাসায়নিক বিক্রিয়ায় আমরা যেটা তৈরি করতে চাই সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। সবসময় আমরা রাসায়নিক বিক্রিয়াকে নিজেদের মতো নিয়ন্ত্রণ করতে পারি না। এটা আল্লাহ প্রদত্ত যে কার সাথে কে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে। তো তবে আমরা একটু ম্যানিপুলেশন করতে পারি। ম্যানিপুলেশন করে যদি এরকম করতে পারি যে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা বেশি হবে, উপজাতটা কম হবে, তখন আমরা বলতে পারবো যে অ্যাটম ইকোনমিটা বেশি। মানে যত বেশি পরিমাণে কাঙ্ক্ষিত উৎপাদটা তৈরি হবে, উপজাত যত কম হবে, অ্যাটম ইকোনমি তত বেশি হবে। ওকে, আচ্ছা, এই যে গ্রিন কেমিস্ট্রির 12টা মূলনীতি, এই 12টা মূলনীতির মধ্যে 3টা নীতি হচ্ছে সহায়ক। সহায়ক নীতি হচ্ছে 3টা, এই জন্য এই 3টা আলাদা করে পড়া লাগবে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের সর্বোত্তম অ্যাটম ইকোনমি, এটা একটা সহায়ক নীতি।
আর এই যে আমাদের ঝুঁকি যেটা আছে, ন্যূনতম ঝুঁকি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সহায়ক নীতি গ্রিন কেমিস্ট্রি। আর হচ্ছে আমাদের এই যেটা বজ্র পদার্থ, তাহলে এই 3টা হচ্ছে আমাদের সহায়ক নীতি। তাহলে 12টা হচ্ছে মূলনীতি, 3টা হচ্ছে সহায়ক নীতি। ওকে, আচ্ছা। তো এখানে একটা নীতি যদি আমরা একটু খেয়াল করি, এই যে একটা নীতি ছিল নিরাপদ দ্রাবক। নিরাপদ দ্রাবক তার মানে আমরা ল্যাবরেটরিতে যখন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করি তখন আমাদের কি ইউজ করতে হয়, বিভিন্ন দ্রাবক ইউজ করতে হয়। বিশেষ করে আমরা জৈব দ্রাবক গুলা ইউজ করতাম। এই জৈব দ্রাবক গুলা পরিবেশের জন্য ক্ষতিকর, এই জন্য আমরা কি করি, ট্রেডিশনাল দ্রাবকের পরিবর্তে নিরাপদ দ্রাবক ব্যবহার করি। একটা গুরুত্বপূর্ণ নিরাপদ দ্রাবক হচ্ছে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। তো সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডটা কি, আমরা পরিবেশ রসায়নে পড়ছি যে আমরা নরমালি জানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস। গ্যাসকে যদি শীতল করা হয় উচ্চ চাপে তখন গ্যাসটা তরলে পরিণত হয়। তো কার্বন ডাইঅক্সাইডকে যদি এই 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 72.9 অ্যাটমসফিয়ার চাপ দেওয়া হয় তখন কার্বন ডাইঅক্সাইডটা তরল হয়ে দ্রাবক হিসেবে কাজ করে। এটাকে বলা হয় সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড এবং এটা হচ্ছে একটা ন্যূনতম দ্রাবক। এটাকে অনেকে বলে গ্রিন দ্রাবক। এটাকে কি বলে, গ্রিন দ্রাবক। এটাকে বলে গ্রিন দ্রাবক। এছাড়া আমরা বর্তমানে বিভিন্ন দ্রাবক যেমন সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, তারপর হচ্ছে আমাদের মার্কারি মানে পারদ যেটা, এরপর হচ্ছে পেট্রোলিয়াম, ইথিলিন, হ্যাঁ ফরমালিন, তারপর হচ্ছে আমাদের জাইলিন, এই যে দ্রাবকগুলোর নাম আমরা বললাম এই দ্রাবকগুলো হচ্ছে ক্ষতিকর। এদের পরিবর্তে এই যে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এন্ড 72.9 অ্যাটমসফিয়ার প্রেসারে যে কার্বন ডাইঅক্সাইড এটা ইউজ করতেছি, এটা হচ্ছে আমাদের গ্রিন দ্রাবক, পরিবেশের জন্য কম ক্ষতিকর। এছাড়া আমরা বায়োলজিক্যাল পদার্থগুলো ইউজ করতেছি, শস্য দানা, সুগার কেন, ইক্ষু দানা, এইসব আমরা ইউজ করতেছি। নোটে সুন্দর করে লেখা আছে, আমাদের হাজারিন আকসাইড বইও আছে যে কাদের পরিবর্তে কি ইউজ করতেছি। ওকে, তাহলে আমরা এরকম বিকল্প পদার্থ ইউজ করব। তো ওভারঅল এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টপিক বা হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রি। তো গ্রিন কেমিস্ট্রি মানে আমরা এমন ভাবে রাসায়নিক বিক্রিয়া করব যাতে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবেশের দূষণ কম হয়। এখন এই চ্যাপ্টারে রাসায়নিক বিক্রিয়ার সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আলোচনা করা হয়েছে রাসায়নিক বিক্রিয়ার দিক নিয়ে। দিক অনুসারে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে একমুখী রাসায়নিক বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী রাসায়নিক বিক্রিয়া। তো দিক অনুসারে রাসায়নিক বিক্রিয়া তাহলে আমাদের 2 ধরনের। যদি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যেমন আমরা কাঠ পোড়ালে আমাদের যে রাসায়নিক বিক্রিয়াটা হয়, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় কিন্তু আমাদের উৎপাদ থেকে কোনো প্রকার বিক্রিয়ক তৈরি হয় না, উৎপাদ থেকে কোনো প্রকার বিক্রিয়ক তৈরি হয় না, এই রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে একমুখী বিক্রিয়া। এই বিক্রিয়াটা একটা সময় শেষ হয়ে যায়, এই বিক্রিয়াটাকে একমুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এদের ক্ষেত্রে সাম্যাবস্থা তৈরি হয় না, শুধুমাত্র একটা বিক্রিয়ার হার থাকে এবং এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন হয় <0 বা হচ্ছে ঋণাত্মক। ওকে, আর যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া উভয় দিকে সম্পন্ন হয়, তার মানে আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, সেই সাথে উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়, এই ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়াগুলা কখনো শেষ হয় না, 2 মুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এখানে 2টা বিক্রিয়ার হার থাকে, একটা বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে এখানে হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার, এফ তে হচ্ছে ফ্রন্ট, আরেকটা থেকে বিপরীতমুখী বিক্রিয়ার হার, বি তে বলা হয় বিহাইন্ড। এই 2টা বিক্রিয়ার হার যখন সমান হয় তখন রাসায়নিক বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছায় এবং সাম্যাবস্থায় এই সমস্ত রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তনটা হয় 0, মুক্ত শক্তির পরিবর্তনটা হয় 0। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি যে একমুখী বিক্রিয়া একদিকেই সম্পন্ন হয়, উভমুখী বিক্রিয়া 2 দিকেই সম্পন্ন হয়। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার একটা, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার 2টা। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা তৈরি হয় না, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা তৈরি হয়।
একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন ঋণাত্মক, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে 0। তবে থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে সব রাসায়নিক বিক্রিয়াই হচ্ছে উভমুখী। তো তাত্ত্বিক কথা হচ্ছে সব রাসায়নিক বিক্রিয়া উভমুখী। তবে আমরা একমুখী বিক্রিয়া কাদের বলতেছি? এদের ক্ষেত্রে বিপরীতমুখী বিক্রিয়ার হার এত কম যে এটাকে আমরা চাইলে নেগলেক্ট করতে পারি, অগ্রাহ্য করতে পারি, এদেরকে আমরা একমুখী বিক্রিয়া হিসেবে ধরে নেই। তাহলে এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা কমেন্টে কে যেন বলছো, খোলা পাত্রে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেটকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিয়োজিত করলে আমাদের ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস উড়ে চলে যায়। যখন খোলা পাত্রে রাসায়নিক বিক্রিয়াটা করি তখন এটা একমুখী হয়, কিন্তু এই বিক্রিয়াটা যখন আমরা বদ্ধ পাত্রে করব, কার্বন ডাই অক্সাইড কি হবে না, উড়ে চলে যাবে না। কার্বন ডাই অক্সাইডটা আর উড়ে চলে যেতে পারবে না। তো কার্বন ডাই অক্সাইড যেহেতু উড়ে চলে যেতে পারতেছে না, সেক্ষেত্রে এই বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া হবে। তাহলে আরেকটা ইনফরমেশন হচ্ছে, খোলা পাত্রে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একমুখী, আর বদ্ধ পাত্রে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া হচ্ছে উভমুখী। তাহলে এই দুইটা ইনফরমেশন একটু আমাদের মাথায় রাখতে হবে। এখন উভমুখী বিক্রিয়াকে আমরা কিভাবে একমুখী করতে পারি? উভমুখী বিক্রিয়াকে আমরা কিভাবে একমুখী করতে পারি? তাহলে এক নাম্বার হচ্ছে, যদি আমরা খোলা পাত্রে রাসায়নিক বিক্রিয়া করি তখন উভমুখী বিক্রিয়াটা একমুখী বিক্রিয়া হবে। আরেকটা টেকনিক হচ্ছে, যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কোনো একটা উৎপাদের অদক্ষেপ পড়লে সে বিক্রিয়ার পরিবেশ থেকে আলাদা হয়ে যায়, তখন আর বিপরীত বিক্রিয়া হয় না, তখন আমাদের বিক্রিয়াটা একমুখী হয়ে যায়। আর কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা নতুন পদার্থ যোগ করে বিক্রিয়াটাকে ভিন্ন দিকে ধাবিত করে উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় পরিণত করতে পারি। তাহলে এই তিনটা পয়েন্ট, যেখানে এই তিনটা পয়েন্ট আছে সেখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমরা আরেকটা জিনিস করে ফেললাম, উভমুখী বিক্রিয়াকে আমরা কিভাবে একমুখী বিক্রিয়াতে রূপান্তর করব। উভমুখী বিক্রিয়াকে কিভাবে আমরা একমুখী বিক্রিয়াতে রূপান্তর করব, তিনটা পয়েন্ট। ওকে, এখন দেখো আমরা রাসায়নিক বিক্রিয়ার দিক নিয়ে আলোচনা করলাম, সেই সাথে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আরো কিছু ব্যাপার আমাদের থাকে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়ায় হয় তাপ উৎপন্ন হয় অথবা তাপ শোষিত হয়। ফর এক্সাম্পল, যদি আমরা একটা যুগান্তকারী বিক্রিয়া দেখাই, যেমন আমাদের N2 প্লাস হচ্ছে 3H2, এই রাসায়নিক বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়ায় আমাদের অ্যামোনিয়া তৈরি হয়। তো আমরা যেহেতু বললাম উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা তৈরি হয়, এই বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় পৌঁছায় আমরা দেখতে পাই এটা থাকে আমাদের 93%, এটা থাকে আমাদের 7%। আবার এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের বিক্রিয়া তাপ হচ্ছে 92.2 কিলোজুল পার মোল, মানে 1 মোলের জন্য। আর এটা ঋণাত্মক, মানে এখানে তাপ উৎপন্ন হয়, মানে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা এই বিক্রিয়াটাকে যদি ডেসক্রাইব করি যে এটা একটা উভমুখী বিক্রিয়া, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে ডেল এইচ এর মান কত? আর এটা উভমুখী বিক্রিয়া, তাহলে সাম্যাবস্থায় কত পার্সেন্ট থাকে? হ্যাঁ, আবার এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন তাপের মান কত? এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো আয়োডিনের কালার হচ্ছে বেগুনি। তাহলে খেয়াল করে দেখো রাসায়নিক বিক্রিয়া থেকে কিন্তু কিছু ব্যাপার থাকে। হ্যাঁ, কিছু ব্যাপার থাকে যে একটা রাসায়নিক বিক্রিয়া একমুখী না উভমুখী, তারপরে একটা রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপাদী না তাপহারী। তাপ উৎপাদী হইলে ডেল এইচ এর মানটা কত, তাপহারী হইলে ডেল এইচ এর মানটা কত, উভমুখী বিক্রিয়া হইলে সাম্যাবস্থায় কোনটা কত পার্সেন্ট থাকে। তারপরে একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের কোন বিক্রিয়কের কালার কি, কোন উৎপাদের কালার কি, বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে বিয়োজন তাপের মানটা কত, এই জিনিসগুলা মুখস্থ পরীক্ষায় সরাসরি চলে আসে। এই জন্য আমি আমার নোটে সুন্দর করে প্রায় হচ্ছে 10টা-11টার মতো বিক্রিয়া দিয়ে দিছি। আশা করি এই 11টা বিক্রিয়ার বাইরে আসবে না। তাহলে এই বিক্রিয়াগুলা একটু পড়ে নিতে হবে। ওকে, তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া পড়ে নিলাম, রাসায়নিক বিক্রিয়া থেকে কি প্রশ্ন আসতে পারে। এখন আমরা চলে যাব পরের টপিকে। সেই টপিকটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। সেই টপিকটা কি? রাসায়নিক গতিবিদ্যা, মানে রাসায়নিক বিক্রিয়ার হচ্ছে গতি।
রাসায়নিক বিক্রিয়ার গতিকে অনেকে বলে রাসায়নিক বিক্রিয়ার বেগ, অনেকে বলে রাসায়নিক বিক্রিয়ার হার। তো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা রাসায়নিক বিক্রিয়ার হার, এটার ইংরেজি হচ্ছে রেট, এজন্য এটাকে স্মল আর দিয়ে প্রকাশ করা হয় রাসায়নিক বিক্রিয়ার হারকে। তো রাসায়নিক বিক্রিয়ার হার হচ্ছে যে আমরা যদি একটা রাসায়নিক বিক্রিয়া শুরু করি ধরো, এবং এটাকে যদি আমরা গ্রাফে দেখাই, বিক্রিয়ক হচ্ছে এটা, উৎপাদক হচ্ছে এটা। রাসায়নিক বিক্রিয়া যখন শুরু হবে, রাসায়নিক বিক্রিয়া যখন শুরু হবে তখন বিক্রিয়ক থাকবে বেশি, আস্তে আস্তে বিক্রিয়ক কমতে থাকবে আর উৎপাদ আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জন্য রাসায়নিক বিক্রিয়ার হার হচ্ছে যে বিক্রিয়ক একক সময়ে কি পরিমাণ কমতেছে আর উৎপাদ একক সময়ে কি পরিমাণ বাড়তেছে। বিক্রিয়ক বা উৎপাদ কি পরিমাণ এটা হিসাব করা হয় ঘনমাত্রা দিয়ে, ঘনমাত্রা বা হচ্ছে কনসেন্ট্রেশন দিয়ে। তো ঘনমাত্রাকে সি দিয়ে প্রকাশ করা যায় বা এস দিয়ে প্রকাশ করা যায়, যেটা সমান তোমরা জানো 1000 গুণন W/m/v, মোলার ঘনমাত্রা যেটা। ওকে, এটা যেটা তোমরা জানো। তাহলে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কি পরিমাণ কমে, উৎপাদের ঘনমাত্রা কি পরিমাণ বাড়ে, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। তার মানে রাসায়নিক বিক্রিয়ার হার সমান হবে যে ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে সময়ের পরিবর্তন। এটাকে আমরা এইভাবে লিখি, ডেল সি মানে ঘনমাত্রার কি পরিমাণ পরিবর্তন হইলো বাই হচ্ছে সময়ের কি পরিমাণ পরিবর্তন হইলো। এটা বিক্রিয়কের ক্ষেত্রে। উৎপাদের ক্ষেত্রে আমরা লিখি ডেল এক্স বাই হচ্ছে ডেল টি। তবে বিক্রিয়কের ক্ষেত্রে যেহেতু ঘনমাত্রাটা আস্তে আস্তে কমে, তাহলে ডেল সির মানটা মাইনাস আসবে। হারের মানটা প্লাস রাখার জন্য এখানে অতিরিক্ত একটা মাইনাস দেওয়া হয়, যাতে মাইনাসে মাইনাসে প্লাস থাকে। এক্ষেত্রে উৎপাদের ঘনমাত্রা যেহেতু বাড়ে, আর প্লাস দেওয়ার দরকার নাই। তো এই বিক্রিয়ার হারটাকে আমরা বলি গড় বিক্রিয়ার হার। সময়ের পরিমাণ যদি কম হয় তখন এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করতে পারি নিউটনের ক্যালকুলাসের সূত্র থেকে। তখন এটাকে আমরা এইভাবে লিখি, তখন এটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক রাসায়নিক বিক্রিয়ার হার। তো আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক বিক্রিয়ার হার মানে বিক্রিয়ক বা উৎপাদ ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে সময়ের পরিবর্তন। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়ার হারের একক নিয়ে যদি চিন্তা করি, তাহলে এককটা কি দাঁড়াবে আমাদের? ঘনমাত্রার একক ডিভাইডেড বাই সময়ের একক। তো আমরা জানি ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে কি আসবে? পার সেকেন্ড। এখন সময়ের একক পার সেকেন্ড না নিয়ে আমরা যদি মিনিট নেই, ডে নেই, যেটাই নেই না কেন, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, পার মিনিট, পার আওয়ার, পার ডে, পার উইক, পার ইয়ার, যে কোনো কিছু হইতে পারে। বা সংক্ষেপে আমরা বলতে পারি মোল পার লিটার পার টাইম, মোল পার লিটার পার টাইম। তো মোল পার লিটারকে বড় হাতের এম দিয়েও প্রকাশ করা যায়, এই জন্য অনেকে এইভাবে প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হারের একক। এখন একটা মজার ব্যাপার হচ্ছে যে একটা রাসায়নিক বিক্রিয়া যখন হয়, যেমন এই রাসায়নিক বিক্রিয়াটা তুমি যদি খেয়াল করো, নাইট্রোজেন যখন 1 মোল শেষ হয় তখন হাইড্রোজেন শেষ হয় 3 মোল, আবার তখন অ্যামোনিয়া উৎপন্ন হয় 2 মোল। অর্থাৎ প্রত্যেকটা বিক্রিয়কের একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন কিন্তু সমান না। এই জন্য আমরা একটা সমীকরণ লিখি, এই সমীকরণটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণ। তো আমরা যদি এই বিক্রিয়াটার ক্ষেত্রে হার সমীকরণ লিখি, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে হার সমীকরণ লিখতে পারা লাগবে। এই হার সমীকরণটা তাহলে কি হবে? নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু বিক্রিয়ক এজন্য মাইনাস, নাইট্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে সময় ইজ ইকুয়াল টু কি হবে? হাইড্রোজেন যেহেতু 3 গুণ বেশি হয়, এইটাকে আমরা 1/3 করে দিব। এটাই হচ্ছে আমাদের মনে রাখার বিষয়, কারণ নাইট্রোজেন যখন 1 মোল শেষ হয়, হাইড্রোজেন শেষ হয় 3 মোল। তো সমান রাখার জন্য সহগটাকে 1/3 করে দিতে হয়। ইজ ইকুয়াল টু, এটা যেহেতু উৎপাদ এই জন্য এখানে আসবে প্লাস, সহগটাকে আমাদের 1 করে দিতে হবে ডেল NH3 বাই হচ্ছে ডেল টি। তাহলে এটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণ। রাসায়নিক বিক্রিয়ার হারের ছোটখাটো ম্যাথ আসতে পারে। রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণের নলেজ না থাকলে এই ম্যাথ করা যাবে না, ভুল হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার এবং হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণ, ওকে, আচ্ছা। এবার দেখো, রাসায়নিক বিক্রিয়ার হার এবং হার সমীকরণ পড়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক। তো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবককে প্রকাশ করা হয় আবার কে দিয়ে? রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবককে আবার কি দিয়ে প্রকাশ করা হয়? কে দিয়ে।
তো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক বুঝতে হইলে আমাদের একটা সূত্র সম্পর্কে ধারণা থাকা লাগবে, সেটা হচ্ছে আমাদের ভর ক্রিয়ার সূত্র। তো ভর ক্রিয়ার সূত্রটা কি? ভর ক্রিয়ার সূত্রটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। যদিও ভর ক্রিয়ার সূত্রতে বলা আছে সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর মানে হচ্ছে মূলত ঘনমাত্রা এবং আংশিক চাপ। গ্যাসের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে ঘনমাত্রা, গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ। তো ঘনমাত্রা ধরেই যদি আমরা চিন্তা করি, তাহলে ধরো আমাদের একটা রাসায়নিক বিক্রিয়া যদি এরকম হয় যে N2O5, এটা আমাদের বিক্রিয়া করলো, বিক্রিয়া করে আমাদের NO2 প্লাস O2, ঠিক আছে? তো এখানে 5 আছে, তো 5 থাকলে সাধারণত এখানে 2 দিতে হবে, 10টা মিলাইতে হইলে 10টা, এখানে নাইট্রোজেন 4টা, 4 দুগুণে 8, 8 2 10। ওকে, তো এই রাসায়নিক বিক্রিয়ার আমরা যদি হার লিখি তাহলে R ইজ ইকুয়াল, মানে রাসায়নিক বিক্রিয়ার হার কি বলছে যে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে এই যে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক সহগটাকে আমাদের পাওয়ার করতে হয়। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমাদের ধ্রুবক আসে, এই ধ্রুবকটাই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক। তো এটা হচ্ছে আমাদের ভর ক্রিয়ার সূত্র মতে, ভর ক্রিয়ার সূত্র মতে। তো তাহলে ভর ক্রিয়ার সূত্র হচ্ছে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের এই যে সহগ আছে, সহগকে পাওয়ার করে, মানে পাওয়ার সহ ঘনমাত্রার সমানুপাতিক। কোন একটা রাসায়নিক বিক্রিয়ার হার কোন একটা বিক্রিয়কের ঘাত সহ ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন তুলে দিলে যে ধ্রুবকটা আছে সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক। তো এটা হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টাক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণ, রাসায়নিক বিক্রিয়ার হার সমীকরণ। কিন্তু সায়েন্টিস্টরা পরীক্ষা করে যেটা দেখতে পাইছে সেটা হচ্ছে সমীকরণটা এরকম হবে। সমীকরণটা কেমন হবে? এরকম হবে। তাহলে এখানে হওয়ার কথা ছিল 2, এখানে হইল 1। এই 1টাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার ক্রম। 1টাকে কি বলা হয়? রাসায়নিক বিক্রিয়ার ক্রম। তো কোন একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার হারটা বিক্রিয়কের ঘনমাত্রার যেই সহগের সমানুপাতিক। আবার বিক্রিয়ক যখন অনেকগুলা থাকে তখন হচ্ছে যে যেই সহগের মানে বিক্রিয়কের ঘনমাত্রার যে ঘাতগুলার সমানুপাতিক, মানে ঘাতগুলা যোগফলের সমানুপাতিক, সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ক্রম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে হার ধ্রুবক সমানটা কি আসতেছে আমাদের। তাহলে হার ধ্রুবক সমানটা আসতেছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হার ডিভাইডেড বাই এই যে বিক্রিয়ক যেটা আছে সেটা হচ্ছে বিক্রিয়কের এটা কি মোলার ঘনমাত্রা। তাহলে বিক্রিয়কের মোলার ঘনমাত্রাকে আমরা যদি m দেই, বা হচ্ছে সোজা কথা তুমি বিক্রিয়কের মোলার ঘনমাত্রাই দাও। বিক্রিয়কের মোলার ঘনমাত্রা মানে আমাদের c, উপরে হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রম, ক্রমকে তুমি যদি n দাও, n ক্রমকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? n দিয়ে প্রকাশ করলাম। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা হার ধ্রুবকের একক বের করার চেষ্টা করব। একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম যদি 0 হয় তো হারের একক হচ্ছে আমাদের, আমরা আগেই দেখছিলাম হারের একক ছিল মোল পার লিটার পার সেকেন্ড, বা আমরা এভাবেও লিখছিলাম m পার সেকেন্ড। আর ঘনমাত্রার একক মোল পার লিটার মানে m, আর n এর মান এখানে 0, তার মানে আমাদের ms ইনভার্স 1। তো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্রম যদি 1 হয় সেক্ষেত্রে আমাদের কি হবে? ms ইনভার্স 1 ডিভাইডেড বাই ঘনমাত্রা টু দি পাওয়ার m টু দি পাওয়ার 1 মানে m, তার মানে আসবে s ইনভার্স 1। যদি 2 আসে, ক্রম যদি 2 হয় তাহলে হচ্ছে আমাদের এককটা কি আসবে? m s ইনভার্স 1 ডিভাইডেড বাই m স্কয়ার, তাহলে আসবে হচ্ছে m ইনভার্স 1 s ইনভার্স 1। n যদি 3 হয় তখন কি আসবে? m s ইনভার্স 1 ডিভাইডেড বাই m কিউব সমান হবে m ইনভার্স 2 s ইনভার্স 1, এভাবে আসবে। তাহলে এগুলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের একক। দেখো বুঝো কিনা। তাহলে এগুলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের একক। তাহলে আমরা কি দেখতে পাইলাম যে রাসায়নিক বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের মধ্যে পার্থক্যটা কি? রাসায়নিক বিক্রিয়ার হারের একক হচ্ছে সেম, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের একক কিন্তু আলাদা আলাদা। এটা ডিপেন্ড করতেছে বিক্রিয়ার ক্রমের উপর। আর বিক্রিয়ার ক্রমটা কি? কোন একটা রাসায়নিক বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের মোলার ঘনমাত্রার
হ্যাঁ, মোলার ঘনমাত্রার যে ঘাতের সমানুপাতিক, যে ঘাতগুলোর সমানুপাতিক তাদের যোগফলটাই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার ক্রম। রাসায়নিক বিক্রিয়ার ক্রম। ওকে, তাপমাত্রা বাড়লে রাসায়নিক বিক্রিয়ার হার, হার ধ্রুবক উভয়ই বাড়ে, কিন্তু ঘনমাত্রা চেঞ্জ হইলে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। ওকে, আচ্ছা এবার আসো রাসায়নিক বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক নিয়ে জানলাম। রাসায়নিক বিক্রিয়ার হারের ছোটখাটো ম্যাথ আসবে, আমরা আমাদের নোটে কিছু ম্যাথ দিয়ে দেই, সব টাইপের একটা করে ম্যাথ। তো সব টাইপের ম্যাথ আমরা করায়ও দিই। তো এই ম্যাথ গুলা করলে আলটিমেটলি আর কিছু লাগে না আর কি। হ্যাঁ, এই চ্যাপ্টারে পিএইচ এর ম্যাথ আছে, তোমরা জানো, হয়তো আগামী ক্লাসে আমি পিএইচ এর ম্যাথ করাবো। পিএইচ এর ম্যাথ গুলা ক্যালকুলেটর ছাড়া করানো ইনশাল্লাহ শিখাই দিব, যদি তোমরা থাকো আমরা ইনশাল্লাহ শিখাই দিব। ওকে, এখন আসা রাসায়নিক বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা এইভাবে মনে রাখবা। পি টি সি এল, প্রেসার মানে চাপ, টেম্পারেচার মানে তাপমাত্রা, কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা, এল মানে হচ্ছে লাইট বা হচ্ছে আলো, আরেকটা হচ্ছে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো প্রথমে আসো আমরা টেম্পারেচার নিয়ে কথা বলি। তো রাসায়নিক বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করছেন বিজ্ঞানী আর্হেনিয়াস, এবং বিজ্ঞানী আর্হেনিয়াস বলছেন যে তাপমাত্রা বাড়লে রাসায়নিক বিক্রিয়ার হার বাড়ে। তো উনি প্রমাণ করছেন 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে রাসায়নিক বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বাড়ে। ঠিক আছে, তো সব ক্ষেত্রেই তাপমাত্রা বাড়লে সাধারণত রাসায়নিক বিক্রিয়ার হারটা বাড়ে। তবে লা শাতেলিয়ের নীতির ব্যাপারটা কিন্তু আলাদা, যেটা আমরা সামনে পড়বো, এটার সাথে প্যাচ লাগায় না। তো আর্হেনিয়াসের তথ্য মতে সাধারণত তাপমাত্রা বাড়লে রাসায়নিক বিক্রিয়ার হার বাড়ে। কেন, এটা বুঝতে হলে তোমার একটু বুঝতে হবে রাসায়নিক বিক্রিয়া হয় কিভাবে। রাসায়নিক বিক্রিয়া হয় কিভাবে, এই বিক্রিয়ক যে আছে, বিক্রিয়কের বন্ধন ভাঙে, তারপরে উৎপাদের বন্ধন তৈরি হয়। তো বিক্রিয়কদের মধ্যে একটা সংঘর্ষ হয় এবং রাসায়নিক বিক্রিয়ার জন্য একটা শক্তি লাগে, এই শক্তিটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি। তো তাপমাত্রা বাড়লে অনেক বেশি সংখ্যক অণু সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারে, এই জন্য হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হারটা বাড়ে। তো সক্রিয়ণ শক্তি সম্পর্কে আমরা একটু পরে পড়বো। আর্হেনিয়াসের একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে দেখো, যদি T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক হয় K1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হার ধ্রুবক হয় K2, তো T2 যদি বেশি হয় তাহলে K2 ও বেশি হবে, কারণ তাপমাত্রা বাড়লে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হারটা বাড়ে। রাসায়নিক বিক্রিয়ার হারটা কি হয়, বাড়ে। তো এখানে মূলত আর্হেনিয়াসের সমীকরণটা ছিল এরকম যে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক K ইকুয়াল PZ e টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। এখানে আসলে কোনটা কি জিনিস জানতে পারলে ভালো। হ্যাঁ, ই হচ্ছে জানো, এটা ম্যাথমেটিক্স থেকে আসছে, এই এটাই হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি, আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টিটা হচ্ছে আমাদের কেলভিন তাপমাত্রা। হ্যাঁ, ঠিক আছে, পিতে হচ্ছে আমাদের স্টেরিক ফ্যাক্টর, জেড তে কলিশন রেট। এগুলা বুঝলে ভালো, না বুঝলে সমস্যা নেই। এগুলা বুঝলে ভালো, না বুঝলে সমস্যা নাই। তবে এই সূত্রটা তোমাদের বুঝতে হবে, সেটা কি দেখো, যে লন K2 বাই হচ্ছে K1 ইজ ইকুয়াল টু EA T2 মাইনাস T1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের T1 ইন্টু হচ্ছে T2। ওকে, তাহলে এখান থেকে তোমার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে দেখো, একটা রাসায়নিক বিক্রিয়া তুমি যদি T1 এবং T2 জানো এবং K1 এবং K2 জানো, তুমি এই E এর মানটা বের করতে পারবা। কারণ সক্রিয়ণ শক্তি একটা নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্টই থাকে। তাপমাত্রা বাড়লে আমাদের হার ধ্রুবক গুলা বাড়ে, কিন্তু ই এর মানটা সেম থাকে। তাহলে ই এর মানটা এই সমীকরণ থেকে মূলত বের করতে হয়, এটাই পরীক্ষায় আসে। সমীকরণটা কিভাবে আসছে এটা ইম্পর্টেন্ট না। তাহলে আমাদের এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সক্রিয়ণ শক্তি। তাহলে খেয়াল করে দেখো, আজকের ক্লাসে তুমি কি কি শিখলা। রাসায়নিক বিক্রিয়ার হার কি জিনিস এটা শিখলা, রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক কি জিনিস এটা শিখলা। এখন শিখতেছো সক্রিয়ণ শক্তি কি। সক্রিয়ণ শক্তি কি আমি আবার বলতেছি, যে একটা রাসায়নিক বিক্রিয়া করার জন্য ন্যূনতম যে শক্তিটা লাগে বিক্রিয়কের, সেটাই হচ্ছে ওই বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি। তো সব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তি সেম থাকে না, তবে সায়েন্টিস্টরা পরীক্ষা করে বের করছে, যেটা পরীক্ষায় আসে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোস্ট অফ দি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তির মান হয়, বইয়ের এক জায়গায় লেখা আছে 55 কিলো জুল পার মোল,
আরেক জায়গায় লেখা আছে 50 কিলোজুল পার মোল। হোপফুলি অপশনে দুইটা দিয়ে তোমাদের কনফিউজড করবে না, যে কোনো একটা থাকবে, এই জন্য দুইটা মানে মনে রাখতে হবে, 50 কিলোজুল পার মোল বা 55 কিলোজুল পার মোল। এবং যেটা মনে রাখতে হবে, এখানে কিলোজুল পার মোলে আছে, অপশনে কিন্তু জুল পার মোলে থাকতে পারে, সেক্ষেত্রে 1000 তে গুণ করে 55,000 কিলোজুল পার মোল অথবা 50,000 কিলোজুল পার মোল হতে পারে, এটা একটু মাথায় আমাদের রাখতে হবে। ওকে, এখন আরহেনিয়াসের সমীকরণের লেখচিত্র এবং লেখচিত্রের ঢালের সমীকরণ থেকে অঙ্ক পরীক্ষায় আসবে। আরহেনিয়াসের সমীকরণ থেকে আমরা যদি লগ কে আর হচ্ছে 1/t এর লেখচিত্র করি, 1/t এর লেখচিত্র করি, তাহলে লেখচিত্রটা এরকম হবে, log k by 1/t, ln k by 1/t নিলেও এরকম হবে। এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। এটা দ্বারা কি বোঝা যাচ্ছে, যে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এখানে 1/t আছে, একটু খেয়াল করো, কমতেছে মানে আসলে বাড়তেছে। তাপমাত্রা বাড়াইলে আমাদের কি হয়, তাপমাত্রা বাড়াইলে আমাদের রাসায়নিক বিক্রিয়ার হারটা তাহলে বাড়ে। আর তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের লেখচিত্রটা কেমন হয়, log k by 1/t এরকম হয়। এখানে মনে হচ্ছে বাড়তেছে কিন্তু আসলে কমতেছে, কারণ এখানে আছে 1/t। যাই হোক, লেখচিত্র কিভাবে আসছে এটা পরীক্ষায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য ইম্পর্টেন্ট এখান থেকে আরহেনিয়াসের সমীকরণ গুলা নিয়ে যদি আমরা লেখচিত্র আঁকি, ওই লেখচিত্রটা হয় y সমান mx প্লাস c, এই সমীকরণের মতো। আমরা জানি এটা একটা সরল রেখার ঢাল সমীকরণ। এক্ষেত্রে ঢাল সমান কি হয়, মাইনাস ea বাই আর, যেটা হচ্ছে তুমি যখন লন কে নিবা তখন, অথবা মাইনাস ea বাই 2.303 ইন্টু আর তুমি যখন লগ কে নিবা তখন। তো এই যে সূত্র দুইটা, একটা দুইটা, এই সূত্র দুইটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষার হলে ঢাল দেওয়া থাকতে পারে, আর এর মান আমাদের মুখস্থ, তখন তুমি এর মান বের করতে পারবা, অথবা এর মান দেওয়া থাকবে, আর এর মান মুখস্থ, ঢালের মানটা বের করতে পারবা, জাস্ট গুণ অঙ্ক। তো এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর নির্ভর করে আমরা বললাম। প্রথমে আমরা তাপমাত্রা নিয়ে বললাম। চাপের ক্ষেত্রে কথা খুবই সিম্পল, কঠিন বা তরলের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নাই, গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। চাপ বাড়ালে রাসায়নিক বিক্রিয়ার হার বাড়ে, গ্যাসের ক্ষেত্রে চাপ বাড়ালে রাসায়নিক বিক্রিয়ার হার বাড়ে। ঘনমাত্রার ক্ষেত্রেও ঘনমাত্রা বাড়াইলে রাসায়নিক বিক্রিয়ার হার বাড়ে, ঘনমাত্রার ক্ষেত্রেও ঘনমাত্রা বাড়াইলে রাসায়নিক বিক্রিয়ার হার বাড়ে। আজকের ক্লাসে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হবে প্রভাবক, এটা আমরা একটু পরেই পড়বো। তারপর আছে ভরক্রিয়ার সূত্র, লাসাতেলিয়ের নীতি, এগুলা। হ্যাঁ, ভরক্রিয়ার সূত্র, লাসাতেলিয়ের নীতি, এগুলা আজকের ক্লাসের ইম্পর্টেন্ট টপিক। একটু মনোযোগ দাও, আমরা সামনে আগাচ্ছি, একটু খেয়াল করো। আর এখানে ম্যাথের মধ্যে কি কি ম্যাথ বললাম, রাসায়নিক বিক্রিয়ার হারের ম্যাথ, তারপর হচ্ছে এখানে এই যে সক্রিয়ণ শক্তি বের করার ম্যাথ, তারপর হচ্ছে আমাদের এই ঢাল বের করার ম্যাথ। আর এখন কিছু ম্যাথ দেখাবো, এটা বুঝতে হবে। দেখো, সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তিকে ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। তো সক্রিয়ণ শক্তি বুঝতে হইলে বেশ কিছু জিনিসের নলেজ আমাদের লাগবে, হয়তো আমার 3-4 মিনিট টাইম লাগবে এটা বুঝাইতে। একটু মনোযোগ দাও, বুঝে যাবে, একদম সারা জীবন কাজে লাগবে। হ্যাঁ, এই চ্যাপ্টারের তৃতীয় অংশ কাজে লাগবে। এই চ্যাপ্টারের তৃতীয় অংশটা পরীক্ষায় তেমন আসে না, যেহেতু আমরা হয়তো পড়াবো না, ওইভাবে পড়াইতে পারবো না, সুতরাং এখান থেকে একটু বেসিকটা নিয়ে নাও। দেখো, তো আমাদের জানতে হবে প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা তাপ শোষিত হয়। তো কি পরিমাণ তাপের পরিবর্তন হইলো এটাকে আমরা বলি বিক্রিয়া তাপ। তো বিক্রিয়া তাপ যে কথা, এইচ তে বলা এনথালপি, এনথালপির পরিবর্তন একই কথা। তো বিক্রিয়া তাপ মানে হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া যদি এরকম হয়, এ থেকে বি হচ্ছে, তাহলে উৎপাদের গড় শক্তি মাইনাস বিক্রিয়কের গড় শক্তি, এটা একটু মাথায় রাখতে হবে। এখানে দেখো কতগুলা তথ্য, যে প্রত্যেকটা পদার্থেরই একটা শক্তি থাকে। তো উৎপাদের শক্তিটাকে আমরা লিখছি, উৎপাদের শক্তি এবং বিক্রিয়কের শক্তিকে মাইনাস করলে আমরা বিক্রিয়া তাপটা পাবো। তো একটা রাসায়নিক বিক্রিয়া যদি এরকম হয়, একটু খেয়াল করো, একটা রাসায়নিক বিক্রিয়া যদি এরকম হয়, এই বরাবর আমাদের শক্তি আছে, ধরো আমাদের 10
20 30 40 এই যে 50 পর্যন্ত শক্তি আছে। একটা রাসায়নিক বিক্রিয়া আমরা বলছি এ থেকে বি উৎপন্ন হয়, আমরা এ বললাম, এটা মানে এ এর শক্তি হচ্ছে আমাদের 20, এ থেকে আমাদের উৎপন্ন হইলো বি, এখানে দেখতেই পাচ্ছি বি এর শক্তি হচ্ছে আমাদের 10, তাহলে এখানে আমাদের ডেল এইচটা কি হবে 10 মাইনাস হচ্ছে 20 মানে হচ্ছে -10, মানে ডেল এইচ এর মানটা হচ্ছে ঋণাত্মক, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হবে? এ এই যে হচ্ছে আমাদের বি, এক্ষেত্রে খেয়াল করে দেখো এ থেকে আমাদের বি উৎপন্ন হচ্ছে, এক্ষেত্রে আমাদের ডেল এইচ এর মানটা হবে বি মাইনাস এ, মানে হচ্ছে 20 মাইনাস 10 সমান হচ্ছে 10, এই যে আমাদের 50, এই যে আমাদের। আচ্ছা, ওকে, এখন একটা মজার ব্যাপার আমাদের বুঝতে হবে, একটু মনোযোগ দাও, এইটুকু আশা করি বুঝছো। এখন দেখো এই যে এ থেকে বি হচ্ছে, এ থেকে বি হচ্ছে, এটা একটু বড় করে দিতে হবে, এটা বড় করে দিতে হবে। এই যে আমাদের এ থেকে বি হচ্ছে, তো এ থেকে বি হওয়ার জন্য আমাদের একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য যে শক্তিটা লাগে এটাকে আমরা ইএক্স বলি। আমরা কি বলি? ইএক্স বলি। তো এখানে খেয়াল করে দেখো ইএক্স হচ্ছে আমাদের 50, ইএক্স হচ্ছে আমাদের কত? 50। এখন এ যদি রাসায়নিক বিক্রিয়া করতে চায় তাহলে তার কত শক্তি লাগবে? দেখো এর শক্তি আছে 20, বিক্রিয়া করতে লাগবে 50, তার মানে লাগবে 30, এই 30 হচ্ছে এ এর সক্রিয়ণ শক্তি। বিক্রিয়াটা যদি উল্টা ভাবে হইতে হয়, তাহলে বি থেকে যদি এ হইতে হয়, বি এর কতটুকু শক্তি লাগবে? 40, তাহলে এটা হচ্ছে বি এর সক্রিয়ণ শক্তি, এটা হচ্ছে বি এর সক্রিয়ণ শক্তি। তো এখানে আমাদের এ এর সক্রিয়ণ শক্তি হচ্ছে 40, এখানে আমাদের বি এর সক্রিয়ণ শক্তি হচ্ছে 30। কথাটা বুঝছো? যে প্রত্যেকটা পদার্থের একটা শক্তি থাকে, রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য একটা শক্তি লাগে, এই দুইটার মাইনাসটাই হচ্ছে ওই পদার্থের সক্রিয়ণ শক্তি। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি মানে হচ্ছে ডেল এইচ। তাহলে দেখো তাপ উৎপাদের ক্ষেত্রে ডেল এইচ ঋণাত্মক, তার মানে আমাদের উৎপাদের শক্তিটা কম। তাপ হারের ক্ষেত্রে ডেল এইচ ধনাত্মক, মানে হচ্ছে উৎপাদের শক্তিটা কি বলতো? বেশি, উৎপাদের শক্তিটা হচ্ছে বেশি। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া কি, তাপ হারি বিক্রিয়া কি, একটা মনে রাখলে বাকিগুলা মনে রাখা যাবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের শক্তিটা হচ্ছে কম, তাহলে বিক্রিয়কের শক্তিটা কি? বেশি। দুইটা কথা গেল, কথা গেল কয়টা? দুইটা। তাহলে তুমি একটাই যদি মনে রাখো, ধরো তুমি যদি এটা মনে রাখো তাপ উৎপাদের ক্ষেত্রে উৎপাদের শক্তি কম, তাহলে বিক্রিয়কের শক্তি বেশি, তাহলে কথা বললা দুইটা। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের শক্তি কম, তুমি এই কথাটা পড়লা, তাপ উৎপাদের ক্ষেত্রে উৎপাদের শক্তি কম, তাহলে বিক্রিয়কের শক্তি বেশি। তাহলে এখন তাপ হারি যদি আসো, উৎপাদের শক্তি বেশি, বিক্রিয়কের শক্তি কম, তাহলে আরো দুইটা পড়লাম, মানে মোট 4টা কথা পড়ে ফেললাম। তাহলে একটা কথা তুমি যদি বুঝো, এই গ্রাফটা যদি মাথায় নাও, যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের গড় শক্তিটা কম, এই জন্য ডেল এইচ এর মানটা হচ্ছে ঋণাত্মক। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের গড় শক্তিটা কম, তাহলে বিক্রিয়কের গড় শক্তিটা বেশি। উল্টা করলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের গড় শক্তিটা হবে বেশি, বিক্রিয়কের গড় শক্তিটা হবে কম। ওকে, আচ্ছা এবার আসো, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এই জন্য আমাদের উৎপাদের গড় শক্তিটা কম। দেখো উৎপাদের গড় শক্তি কম, উৎপাদের গড় শক্তি যদি কম হয় সক্রিয়ণ শক্তি বেশি হবে, তাহলে বিক্রিয়কের গড় শক্তি যদি বেশি হয় সক্রিয়ণ শক্তি কম হবে। তার মানে এখানে আরো দুইটা কথা তুমি পড়ে ফেললা, এই মোট 8টা কথা শিখে ফেললা একটা কথা বুঝে। তাহলে আমি একটা কথা বুঝে 8টা কথা বলি, তোমরা একটু শোনো, এগুলা সত্য মিথ্যা আসলে পারবা যদি প্রশ্ন কঠিন হয়। আর এগুলা বেসিক তো থাকাই উচিত একটা স্টুডেন্টের। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের গড় শক্তি কম, একটা কথা বলছি, তার মানে বিক্রিয়কের গড় শক্তি বেশি, দুইটা কথা বলছি। এখান থেকে আরো দুইটা কথা বলি, যে আমরা যেহেতু বলছি যে উৎপাদের গড় শক্তি কম, তাহলে উৎপাদের সক্রিয়ণ শক্তি বেশি, বিক্রিয়কের গড় শক্তি বেশি, তার মানে সক্রিয়ণ শক্তি কম, তাহলে 4টা কথা হয়ে গেছে। আমরা প্রথমে বলছিলাম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের শক্তি হচ্ছে কম, তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের শক্তি বেশি, বিক্রিয়কের শক্তি কম, উৎপাদের সক্রিয়ণ শক্তি তাহলে কম, বিক্রিয়কের সক্রিয়ণ শক্তি তাহলে বেশি। এই যে মোট 8টা কথা, এগুলা বুঝতে হবে, সূত্রগুলা বুঝতে হবে, কিভাবে বের করতে হয় এটা বুঝতে হবে, গ্রাফ বুঝতে হবে।
চলে আসবে পরীক্ষায়। ওকে, তাহলে এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গতিবিদ্যা। এখান থেকেও কিন্তু মাইনাস অঙ্ক, কিন্তু মাইনাস অঙ্ক পারার জন্য ব্রেনে গিলু লাগে, না বুঝলে প্রশ্ন করতে পারো। এখন আসো আমরা আরেকটা ব্যাপার সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে প্রভাবক বা ক্যাটালিস্ট বা হচ্ছে অনুঘটক। তো প্রভাবক বা ক্যাটালিস্ট বা অনুঘটক ব্যাপারটা কি, এই ব্যাপারটা নিয়ে প্রথম আলোচনা করছেন বিজ্ঞানী বার্জেলিয়াস। প্রভাবক মূলত কি করে? প্রভাবক রাসায়নিক বিক্রিয়া শুরুও করে না, রাসায়নিক বিক্রিয়া শেষও করে না। তবে প্রভাবক কি করে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার জন্য বিকল্প পথ তৈরি করে। তো রাসায়নিক বিক্রিয়ার জন্য যে বিকল্প পথ তৈরি করে, ওই বিকল্প পথে যদি সক্রিয়ণ শক্তির মানটা কমাইতে পারে, তখন রাসায়নিক বিক্রিয়ার হারটা বাড়ে বা রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকটা বাড়ে। এই ধরনের প্রভাবককে আমরা বলি ধনাত্মক প্রভাবক। আর প্রভাবক যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়ণ শক্তি মানে বিক্রিয়ার এমন পথ তৈরি করে যে সক্রিয়ণ শক্তি বেড়ে গেছে, ফলে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক কমে গেছে, মানে রাসায়নিক বিক্রিয়ার হার কমে গেছে, এদেরকে আমরা বলি ঋণাত্মক প্রভাবক। তার মানে প্রভাবক কি করে, তো রাসায়নিক বিক্রিয়ার জন্য একটা বিকল্প পথ তৈরি করে, এজন্য সে রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে না। তাইলে প্রভাবক থেকে আমরা কি কি কথা বললাম? প্রভাবক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, রাসায়নিক বিক্রিয়া শুরু করতে পারে না, রাসায়নিক বিক্রিয়া শেষ করতে পারে না, তবে রাসায়নিক বিক্রিয়ার জন্য একটা বিকল্প পথ তৈরি করতে পারে। এই বিকল্প পথে সক্রিয়ণ শক্তির মান কমতেও পারে, তখন তাকে ধনাত্মক প্রভাবক বলবো। সক্রিয় শক্তির মান বাড়তেও পারে, তখন তাকে আমরা ঋণাত্মক প্রভাবক বলবো। এবং উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক সাম্যের অবস্থানের পরিবর্তন করতে পারে না, তবে প্রভাবক সাম্যাবস্থানে দ্রুত পৌঁছাইতে পারে। প্রভাবক কি করতে পারে? সাম্যাবস্থানে দ্রুত পৌঁছাইতে পারে। একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক খুবই অল্প পরিমাণে লাগে, বিক্রিয়া শেষে ধর্মে ও ভরে অপরিবর্তিত থাকে। তবে যে কোনো প্রভাবক যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার গতি কমাইতে বাড়াইতে পারে না, অর্থাৎ বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে না। দ্যাট মিনস প্রভাবকের কার্যকারিতা হচ্ছে ফিক্স বা সুনির্দিষ্ট। প্রভাবকের কার্যকারিতা হচ্ছে সুনির্দিষ্ট। আর এই যে প্রভাবক কাজগুলা করে, এই কাজগুলাকে বলা হয় প্রভাবন। ঠিক আছে, ওকে। তাহলে প্রভাবকের শ্রেণীবিভাগে ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক। আবার কোন একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে উৎপন্ন পদার্থ ওই রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করলে তখন ওই পদার্থটাকে বলা হয় স্বপ্রভাবক বা হচ্ছে আমাদের অটো প্রভাবক। ঠিক আছে, আবার কিছু প্রভাবক আছে যাদেরকে বলা হয় আবিষ্ট প্রভাবক, একটু পরেই আমরা আসতেছি। এক্সাম্পল গুলা পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলেই আসে, সুপার ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলেই আসে। তো ধনাত্মক প্রভাবক কি কি? এই আমাদের প্লাটিনাম, ভ্যানাডিয়াম, আয়রন, হ্যাঁ, এই যে আমাদের ডি ব্লকের যে ধাতুগুলো আছে, হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক কে কে আছে? আমাদের সালফিউরিক অ্যাসিড, তারপর আমাদের ফসফিউরিক অ্যাসিড, হ্যাঁ, অ্যালকোহল, গ্লিসারল, হাইড্রোজেন পারঅক্সাইড, ওকে, হাইড্রোজেন পারঅক্সাইড, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবক। আরো আছে ক্লোরোফর্ম প্লাস অক্সিজেন, কার্বন মনোক্সাইড প্লাস ইউরিয়া। ঠিক আছে, এগুলা হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবক। স্বপ্রভাবক বলেই দিছি। আবিষ্ট প্রভাবকের একটাই, সেটা হচ্ছে সোডিয়াম সালফাইড। এটা একটু মনে রাখবা। আবিষ্ট প্রভাবক হচ্ছে যে একটা পদার্থ প্রভাবে মানে একটা পদার্থের প্রভাবে অন্য একটা পদার্থ অন্য একটা রাসায়নিক বিক্রিয়া হবে, একটা পদার্থের প্রভাবে অন্য একটা রাসায়নিক বিক্রিয়া হবে, এটা হচ্ছে আমাদের আবিষ্ট প্রভাবক। এখন কিছু পদার্থ আছে যাদের মধ্যে প্রভাবকের বৈশিষ্ট্য নাই, যারা আসলে প্রভাবক না, কিন্তু প্রভাবকের যে প্রভাবন ক্রিয়া এটাকে প্রভাবিত করে, এদেরকে বলা হয় প্রভাবক সহায়ক, মানে প্রভাবকের ক্রিয়াকে বাড়ায়, বা হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটর, ইংরেজিতে পড়া লাগবে। যেমন আছে আমাদের এই যে আয়রন একটা প্রভাবক, তোমরা জানো হ্যাবার-বশ প্রণালীতে আয়রন প্রভাবক হিসেবে কাজ করে, এবং এক্ষেত্রে আয়রনের প্রভাবন ক্রিয়াকে বাড়ায় হচ্ছে মলিবডেনাম, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। ঠিক আছে, এরা সবই হচ্ছে আয়রনের প্রভাবক সহায়ক। এছাড়া আরো আছে ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড বলছি, পটাশিয়াম অক্সাইড, এরা সবাই হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটর। আবার কিছু পদার্থ আছে যারা প্রভাবকের প্রভাবন ক্রিয়াকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, এদেরকে বলা হয় ক্যাটালিস্ট পয়জন বা প্রভাবক বিষ। লাইক হচ্ছে ডাস্ট মানে ধুলাবালি,
সালফারের কাস্ট, সালফার গুঁড়া, তারপরে হচ্ছে আমাদের আর্সেনিক অক্সাইড, অ্যান্টিমনি অক্সাইড, এরা হচ্ছে আমাদের প্রভাবক বিষ, এরা হচ্ছে আমাদের প্রভাবক বিষ। এক্সাম্পল গুলা এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট, মানে চিন্তাই করা যায় না, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রভাবক টপিকটা না পড়ে আসলে পরীক্ষার হলে যাওয়াটা হচ্ছে অন্যায়, গুনাহ, যাওয়া যাবে না, কোনোভাবেই যাওয়া যাবে না। ওকে, আচ্ছা, এরপরে দেখো প্রভাবকের আরেকটা শ্রেণীবিভাগ আছে। তো আমরা দেখলাম যে একটা রাসায়নিক বিক্রিয়ায় তাহলে তিন ধরনের জিনিস থাকতেছে, একটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, একটা থাকতেছে আমাদের উৎপাদ, আর একটা থাকতেছে আমাদের প্রভাবক। কোন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি এরকম হয়, যেমন ধরো এই বিক্রিয়াটার ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড আমাদের অক্সিজেন বিক্রিয়া করে আমাদের তৈরি করতেছে সালফার ট্রাইঅক্সাইড, খেয়াল করে দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করতেছে নাইট্রিক অক্সাইড। খেয়াল করে দেখো বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সবার ভৌত অবস্থা গ্যাস, মানে সেম। যে বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সবার ভৌত অবস্থা যদি সেম থাকে তখন সেই প্রভাবন বিক্রিয়াটাকে বলা হয় সমসত্ব প্রভাবন, সমসত্ব প্রভাবন। আর যদি এই নাইট্রিক অক্সাইডের জায়গায় তুমি যদি প্লাটিনামকে ইউজ করো, প্লাটিনাম হচ্ছে সলিড বা কঠিন পদার্থ, অর্থাৎ ভৌত অবস্থা যদি সেম না থাকে তখন সেটাকে আমরা বলবো অসমসত্ব প্রভাবন। তাহলে সমসত্ব প্রভাবন, অসমসত্ব প্রভাবন। এক্সাম্পল একটা দেখাইলাম, একটা দেখালেই তো এনাফ, কারণ হচ্ছে তুমি ভৌত অবস্থা তো দেখবাই যে ভৌত অবস্থা যদি সেম থাকে সমসত্ব প্রভাবন, আর যদি সেম না থাকে তাহলে হচ্ছে অসমসত্ব প্রভাবন। তো কোন প্রক্রিয়ার ক্ষেত্রে কে প্রভাবক হিসেবে কাজ করে এটার একটা ছক আছে, এই ছকটা হচ্ছে ইনফিনিটি স্টার, না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। ঠিক আছে, ফেবার প্রণালী থেকে, স্পর্শ প্রণালী থেকে, ঠিক আছে, অসওয়াল্ডের প্রণালী থেকে, ভিনেগার তৈরি থেকে, মিথানল তৈরি থেকে, ইউরিয়া তৈরি থেকে একটা ছক আছে, এটা নোটেও আমি দিয়ে দিচ্ছি, পড়ে যেতে হবে পরীক্ষার হলে। এরপর এনজাইম সম্পর্কে অল্প কিছু জানা লাগবে। তো এনজাইম হচ্ছে জৈব প্রভাবক। এনজাইম কি? জৈব প্রভাবক। আমরা জানি আমাদের জীবদেহে প্রতিনিয়ত অসংখ্য রাসায়নিক বিক্রিয়া হয়, তোমরা বায়োলজিতে পড়ছো যে আমাদের লিভারে প্রতিনিয়ত 500 ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়। তো এই রাসায়নিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে যারা প্রভাবক হিসেবে কাজ করে তারাই হচ্ছে আমাদের এনজাইম। তো আমরা জানি আমাদের জীবদেহে কয়েক ধরনের পদার্থই আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এরাই। তো প্রোটিন যে আছে, প্রোটিন গুলা মূলত এনজাইম হিসেবে কাজ করে। আবার আমাদের এটাও জানা লাগবে প্রোটিনের গঠনে নাইট্রোজেন থাকে, এবং প্রোটিনের আবার বিভিন্ন ধরনের গঠন আছে যেটা তোমরা পড়বা জৈব যৌগে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তো আমাদের এনজাইম গুলা হচ্ছে মূলত টারশিয়ারি প্রোটিন। স্বাভাবিকভাবেই যেহেতু প্রোটিন, এদের গঠনে অ্যামাইনো অ্যাসিড থাকবে, মানে নাইট্রোজেন থাকবে। এনজাইমকে আগে মনে করা হয়তো বানানো যায় না, এখন বাইরে বানানো যায়, তবে সাধারণত এটা উদ্ভিদ বা প্রাণী বানায় এনজাইম। এনজাইমের ভালোই আণবিক ভর থাকে, এরা পানিতে দ্রবণীয় না, এরা হচ্ছে কলয়েড, ডিম দেখছো না এরকম। এখন পর্যন্ত সায়েন্টিস্টরা 30,000 ধরনের এনজাইম আবিষ্কার করছে। এনজাইমের ক্রিয়াও হচ্ছে সুনির্দিষ্ট, মানে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কাজ করে। তো এখানে এনজাইম গুলার নাম তোমরা বায়োলজিতে পড়ছো, এই জন্য কেমিস্ট্রিতে আমি আর রিপিট করতেছি না। যেমন এক্ষেত্রে হবে গুরুত্বপূর্ণ দু একটা এনজাইমের নাম না বললে না হয়, যেমন জাইমেস। এছাড়া এটা একটু বিশেষভাবে মনে রাখতে পারো, ইস্ট থেকে 3টা এনজাইম পাওয়া যায়, আমরা জামাই দিয়ে মনে রাখতে পারি, জাইমেস, ম্যালটেস আর হচ্ছে ইনভার্টেস। কোন এনজাইম কি করে এটা আমাদের একটু জানতে হবে। তো জানতে হবে এনজাইম খুব স্মুথলি কাজ করে। যেমন একটা এনজাইম তোমাদের বই লেখা আছে কার্বনিক অ্যানহাইড্রেস। কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম কি করে? কার্বনিক অ্যাসিডকে ভেঙে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইডে বিশ্লেষণ করে। এখানে কার্বনিক অ্যানহাইড্রেস CA দিয়ে আমরা লিখি। কার্বনিক অ্যানহাইড্রেস এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। সে প্রতি মিনিটে প্রায় 360 লাখের মতো কার্বনিক অ্যাসিডকে ভেঙে দিতে পারে। এখান থেকে বুঝতেই পারতেছো যে এনজাইম কত শার্পলি, কত স্মুথলি কাজ করে। তার মানে এনজাইমের কার্যকারিতা হচ্ছে অত্যধিক। তো এনজাইম ভালো কাজ করে আমাদের 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 6 থেকে 9 pH। তো দিস ইজ অল অ্যাবাউট এনজাইম। এনজাইম গুলোর নাম জানতে হবে, যেটা আমি বোর্ডে লিখি নাই, বায়োলজিতে তোমরা পড়ে থাকবে। ওকে।